আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশের একটা চরম ক্রান্তিকালে যেখানে মানুষ করোনার কারণে দিশেহারা, শ্রমিকগণ কর্মহীন হয়ে মানবতার জীবনযাপন করছেন, সেই মুহূর্তে সরকার দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি বন্ধ ঘোষণা করেছেন। ইসলামী শ্রমিক আন্দোলন মনে করে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই কারণে সিদ্ধান্ত স্বাধীনতার পর ৭৮টি পাটকল স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব রাষ্ট্রীয়করণ করেছিলেন। এর মধ্যে ৩৫টি পাটকল ব্যক্তি মালিকানা দিয়ে দেওয়া হয়, বাকি ২৬টি রাষ্ট্রায়ত্ত থেকে যায়। এর মধ্যে একটি বাদে ২৫টি পাটকল রাষ্ট্রের নিয়ন্ত্রণে কার্যক্রম চলে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পাটকলগুলোতে স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত ১০,৬৭৪ কোটি টাকা লোকসান দেখানো হয়েছে। যেখানে বেসরকারি পাটকলগুলো অনেক লাভবান হয়েছে, সেখানে সরকারি খাতের পাটকলগুলো বিশাল অঙ্কের টাকা তার লোকসান দিয়েছেন। বিশ্বের মধ্যে শতকরা ৬০% পাট বাংলাদেশে উৎপন্ন হয়, অথচ এদেশের পাটকলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। পাশের রাষ্ট্র ভারতে অনেক নূতন নূতন পাটকল স্থাপিত হচ্ছে। কারণ কি? বাংলাদেশের পাটকলগুলো কেন বন্ধ হচ্ছে, কেন লোকসান হচ্ছে? এগুলি পর্যালোচনা করে এর কারণ উদ্ঘাটন করে আমরা দেখেছি ৬টা কারণে পাটকলগুলি বন্ধ হচ্ছে, লোকসান হচ্ছে। ১ নম্বর হলো পাটকলের সকল ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। এই দুর্নীতি কাঁচা পাট ক্রয়ে ব্যাপক দুর্নীতি, উৎপাদিত পণ্য বিক্রয়ে ব্যাপক দুর্নীতি, জনবল নিয়োগে বিরাট দুর্নীতি এবং মেশিনারিজ ক্রয় বিক্রয়ে দুর্নীতি। ২ নম্বর চরম অব্যবস্থাপনা। অযোগ্য অসৎ লোকগুলি ব্যবস্থাপনার দায়িত্বে থাকার কারণে আজকের এই লোকসান গুনতে হচ্ছে, আজকের পাটকলগুলো বন্ধ হচ্ছে। ৩ নম্বর হলো বিরাট সমন্বয়হীনতা। আজকের মন্ত্রণালয়ের সাথে আজকে বিজিএমসির সমন্বয়হীনতা মারাত্মক আকার ধারণ করেছে। ৪ নম্বর হলো সকল ক্ষেত্রে সিন্ডিকেটের বিশাল প্রভাব। ৫ নম্বর পাটকল আধুনিকায়নে বিরাট গাফলতি ও ষড়যন্ত্র। ৬ নম্বর উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কুচক্রী মহলের বিরাট কারসাজি ও সুবিধা লাভ। প্রিয় বন্ধুগণ, আজকের সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়ে উনি প্রমাণ করেছেন উনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এই সরকার দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতার সরকার। ২০০
সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশের একটি বিশ্ব পরিচিতি ছিল আদমজী জুট মিল। যদি বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাটকল কোথায়, সেটা বাংলাদেশে, তার নাম আদমজী জুট মিল। তৎকালীন মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ এবং বিজিএমসির দুর্নীতিবাজ, রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি এবং শ্রমিক নেতাদের দুর্নীতির কারণে আজকে আদমজী জুট মিল বন্ধ হয়ে গেছে। তখন বর্তমান ক্ষমতাসীন সরকার, আওয়ামী লীগ সরকার, তখন কিন্তু এই পাটকল বন্ধের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছিল। আজকে ওনারা ভুলে গিয়েছেন সেই কথা। আজকে ওনারা একই কারণে ওনারা পাটকল বন্ধ করে দিয়েছেন। এটা থলের কালো বিড়াল ওনারা বের করে দিয়েছেন। দুইটা দলেই যে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, দুইটা দলের মধ্যেই যে সর্বক্ষেত্রে দুর্নীতিবাদদের প্রাধান্য, সিন্ডিকেটের প্রাধান্য বিশাল আকার রয়েছেন, সেটা ওনারা প্রমাণ করেছেন। কাজে আমরা শ্রমিকের পক্ষে চরমনায়ের পীর সাহেবের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এই পাটকলের লোসকান বন্ধ এবং বন্ধ পাটকলগুলি পুনরায় পরিচালনা করে বৈদেশিক মুদ্রা অর্জনের নিমিত্তে আমরা 8 দফা দাবি জানাচ্ছি। দাবি 1 নম্বর দাবি, যাদের কারণে পাটকলগুলোতে 10,676 কোটি টাকা লোসকান হলো, তাদের নাম, পদবি এবং ঠিকানা সহ শ্বেতপত্র আকারে তাদের তালিকা প্রকাশ করতে হবে। 2, দুর্নীতির সাথে যারা জড়িত, রাজনৈতিক নেতা হোক কিংবা শ্রমিক নেতা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। 3, যাদের কারণে পাটকলগুলো বছর বছর বিপুল টাকা লোসকান দিয়েছে, পাট মন্ত্রণালয়ের অধীনে দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং বিজিএমসির সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। 4, পাটকল বন্ধ নয়, বরং দুর্নীতিবাজদের টাকা উদ্ধার করে চায়না কোম্পানির আধুনিকায়ন ও মানসম্মত পণ্য উৎপাদনের পূর্বেকার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। 5, পিপিপি অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নামক নতুন জঞ্জাল থেকে পাটকলগুলোকে সৎ ও যোগ্য লোকদের হাতে তদারকির দায়িত্ব দিতে হবে। 6, পাটের বৈদেশিক বাজার ধরার জন্য পাট মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, কারণ ইতিমধ্যে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পাটকলগুলির মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন, বরং দক্ষ বেসরকারি সংস্থার মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। 7, দুর্নীতির হিংস্র থাবায় বাংলাদেশের অর্থনীতি আজ ক্ষতবিক্ষত, দেশের রাজনীতি দূষিত, বিষাক্ত এবং কলুষিত। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আজ চরম বিতর্কিত। বৈদেশিক বিনিয়োগকারীগণ চরমভাবে নিরুৎসাহিত। এ অবস্থায় অবস্থার উত্তরণের জন্যে শুদ্ধি অভিযানের মাধ্যমে দেশের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং সমস্ত কর্পোরেট সংস্থাগুলো থেকে দুর্নীতিবাজ এবং এর সাথে জড়িত সিন্ডিকেট সদস্যদের বের করে দিতে হবে, সে যে কেউ হোক না কেন। সাথে সাথে উচ্চ পর্যায়ের বিচার বিভাগ তদন্ত কমিটি গঠন করে সকল মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টদের 10 বছর আগে এবং 10 বছরের পরের সম্পদের তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। জাতি তাদেরকে চিনুক, এরা জাতির শত্রু না বন্ধু,
এরা জনগণের রক্ষক না ভক্ষক? এজন্যে উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্ত একান্ত প্রয়োজন। ৮, দেশের অর্থনীতির বাস্তব অবস্থা জানার জন্যে বিজিএমসি সহ সকল রাষ্ট্রায়ত্ত কলকারখানাসমূহ সহ বিভিন্ন সেক্টরের লাভ লোকসানের পরিমাণ শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। দেশের অর্থনীতির সার্বিক অবস্থা জানার অধিকারই দেশের জনগণের রয়েছে। জনগণকে আড়াল করে, জনগণকে দেশের মূল সমস্যা থেকে দূরে রেখে কখনোই সত্যিকার দেশের কোনো উন্নতি হয় না। আমি সরকার অনুরোধ করব, সারা দেশে আজকের দুর্নীতিবাজরা, আজকে তাদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেট সদস্যরা আজকের জাতির বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা অনুপ্রবেশ করেছে। দুর্নীতির মাধ্যমে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা তার সম্পদ রয়েছেন। এই দুর্নীতিবাজদের হাত থেকে, এই কালো টাকার মালিকদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শুধু মুখে কথা নয়, বাস্তবে কার্যকর করে এ দেশটাকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সরকারকে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। সরকার যদি এই ভূমিকা পালনে ব্যর্থ হয়, দেশের দুর্নীতি করতে ব্যর্থ হয়, সিন্ডিকেটের চক্র ভেঙে দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। কাজে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে সরকারকে পুনর্বিবেচনা করে সরকার ঘোষণা করতে পারে, আবার এটা তো পুনর্বিবেচনাও করতে পারে। আপনি কাদের সিদ্ধান্তে, কাদের পরামর্শে আপনি এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিলেন? 24,000 শ্রমিকদেরকে তাদের সমস্ত পাওনা দেবেন, কিন্তু 26,000 শ্রমিক রয়েছেন অস্থায়ী শ্রমিক, দৈনিক ভিত্তিক শ্রমিক, তাদের কি অবস্থা হবে? কাজে এইগুলি বিবেচনা করে আমি সরকারকে আবারও অনুরোধ করব, সিদ্ধান্ত যেমন নেওয়া যায়, সিদ্ধান্ত পরিবর্তনও করা যায়। দেশের স্বার্থে, শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে, নূতন করে, সৎ এবং যোগ্য লোকের মাধ্যমে এবং বিদেশি কনসালটেন্টদের মাধ্যমে আজকের পাট শ্রমিকগুলিকে, পাট কলগুলোকে আপনি আধুনিকরণ করেন, তাহলে দেশের অর্থনীতির একটা গতি ফিরে আসবে। আর এইভাবে ধামাচাপা দিয়ে আপনি যদি এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেন, এর পরিণাম বেশি ভালো হবে না। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ক্ষমতা কারোর জন্য রহমত হয়, আর এই ক্ষমতা কারোর জন্য গজব হয়। আল্লাহ রসুল বলেছেন, সেই ক্ষমতাবান ব্যক্তিরা অত্যন্ত ভালো যাদের জন্য মানুষ দোয়া করে, গরিব মানুষ দোয়া করে, আর ওই ক্ষমতাসীনরা সবচেয়ে খারাপ যাদের জন্য মানুষ বদদোয়া করে। আজকে করোনা ভাইরাসের মধ্যে মানুষের জীবন দিশেহারা, আজকে তার মধ্যে আরেকটা নূতন করে আপনি আরেকটা সিদ্ধান্ত নিলেন, এটা মরার উপর খাড়ার গার মতোই অবস্থা হয়েছে। আমি অনুরোধ করব, ক্ষমতায় থাকলেই যে আপনি দেশপ্রেমিক, আর ক্ষমতার বাইরে থাকলে যে দেশ নিয়ে ভাবে না, এটা ভাবা আপনার উচিত না। আপনি সত্যিকার একটা ভোটের মাধ্যমে জানতে পারবেন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে জানতে পারবেন কত পার্সেন্ট মানুষ এই তথাকথিত দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতির পক্ষে আছেন। এটা প্রমাণ হবে। আজকে যে কাজটা বিএনপি করেছেন, আপনি তখন বিরোধী দলের ক্ষমতায় ছিলেন, আপনি তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এখন আপনি সেই একই কাজ করেছেন। এটা তো মুদ্রার এপিঠ ওপিঠ হলো।
কাজে অবস্থা থেকে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন। শ্রমিকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন না, জাতিকে ধোঁকা দেবেন না। আমরা সব জানি, আপনি ক্ষমতায় আছেন, আমরা বাইরে আছি, আমরা সবই তো জানি দেশের সাময়িক অবস্থা কি, বিশ্ব আমাদের নিয়ে কী ভাবে। কতগুলো ডিগ্রি দিলেই তো দেশ উন্নয়ন হয় না। দেশের সামগ্রিক অবস্থা নিয়ে তারা কী ভাবে, জনগণ নিয়ে কী ভাবে, দেশের অর্থনীতি নিয়ে তারা কী ভাবে, বাস্তবতা কিন্তু ভিন্ন। আজকের পাটকল শ্রমিক, পাটকলগুলি তাদের অধিকার আদায়ের জন্যে পাটকলগুলি পুনরায় চালু করুন। গার্মেন্ট শিল্পকে আরও আধুনিকায়ন করুন। বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের দুঃখ দুর্দশা লাগবে, আপনি তাদের সার্বিক সহায়তা করুন। আর দেশের কৃতি সন্তান কৃষক, শ্রমিক, মজুরদের আজকে তাদের উৎপাদন খরচ পুষিয়ে নেওয়ার জন্যে সার, সেচ, বীজ বিনামূল্যে প্রদানের লক্ষ্যে তাদেরকে সার্বিক সহায়তা করুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।